धूम्रपान आपके लिए हानिकारक है। ভৌতিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে গল্প নয়, ভূতেদের জগৎ দেখানো হয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর অত চিন্তা করতে হবে না। আমি বাড়ি পৌঁছে যাবো এক্ষুনি। আর রাত হয়েছে অনেক, তুমি এবার খাওয়া দাওয়াটা সেরে নাও। শোনো, তুমি কাল থেকে সকালে শিফটিংয়ে অফিস যাবে, 9টা থেকে 6টা, ব্যাস। ওরে বাবা, ও কাজ আমার দ্বারা হবে না, জানোই তো আমার সকালবেলা ঘুম ভাঙতে চায় না। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। ফোনের চার্জও শেষ হয়ে এসেছে, এক্ষুনি ফোন বন্ধ হয়ে যেতে পারে। বাড়ি ফিরে ফোনটা চার্জ করে ফোন করছি। মনে করে কিন্তু ভুলে যেও না আবার। আরে বাবা, করব। রাখছি এখন। ফোনটা কেটে ঠায় দাঁড়িয়ে থাকলাম। এই বৃষ্টির মধ্যে কখন যে অটোর দেখা পাবো কে জানে। আমাদের অফিসের এই একটা সুবিধা রয়েছে, যখন খুশি আসা যায়, শুধু ঘড়ি ধরে 8 ঘন্টা কাজ করলেই হলো। অবশ্য সেই সুবিধার জন্য আমি এমন অসুবিধায় মাঝে মাঝেই পড়ে যাই। আমি দুপুর 1টায় আসি, 10টায় ফিরি। অত রাতে আমি একমাত্র কাজ করি অফিসে, আর বাকি সবাই 8টা থেকে 9টার মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। এই মফস্বল এরিয়ায় বৃষ্টির মধ্যে রাত 10টার পরে অটো পাওয়া ভীষণ চাপের হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে 2-1জন ঘর ফিরতি অটোওয়ালার দেখা মেলে। আমাদের এটা একটা আইটি কোম্পানি, মালিক এই তল্লাটেরই লোক, এখন থাকে লন্ডনে, সেখানেই কোম্পানির হেড অফিস। আর এই কলোনি এলাকার অফিসটাতেই মেন প্রজেক্টের কাজ হয়। তাতে সুবিধা একটাই, এইসব এলাকায় কম মাইনেতে ভালো কর্মচারী পাওয়া যায়। লোকাল ছেলেদেরও সুবিধা, তাদেরও চাকরি খুঁজতে বাইরে যেতে হয় না। মাইনে দুটো কম হলেও অনেকেই বাড়ির কাছে চাকরি করতে পছন্দ করে। এই যেমন আমি। এরই মধ্যে দেখলাম একটা অটো এইদিকেই এগিয়ে আসছে। বাড়ি ফিরতে ফিরতে রাত 11:15 বেজে গেল। লোডশেডিং থাকবে জানাই ছিল। ঘরে ঢুকে মোমবাতিটা ধরালাম, তারপর বন্ধ জানলাটা খুলে দিতেই একরাশ বৃষ্টিস্নাত ঠান্ডা বাতাস ঘরে ঢুকে ঘরের ভেতরের গুমোট ভাবটা কাটিয়ে দিল। বাইরে বৃষ্টি পড়েই চলেছে, মাঝে মাঝে মেঘের গর্জন। খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে আমাকে। জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টির ছাট গায়ে লাগাতে আমার অসম্ভব ভালো লাগে। আজ বাড়িতে আমি একা। বাবা মা গেছে এক রিলেটিভের বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে। রান্না করাই আছে, কিন্তু ফ্রিজ থেকে খাবার বার করে গরম করতে গেলে তো কারেন্ট দরকার, সেটা তো পারবো না। তাই ভাবলাম অনলাইনে অর্ডার করে দিই। রাত অনেকটাই হয়েছে, এখন আর অর্ডার নেবে কিনা কে জানে। অবশ্য বেশ কিছু অনলাইন সাইট অনেক রাত পর্যন্ত ডেলিভারি দেয়, তাও 10 মিনিটে। আমি তেমনই একটা সাইটে ঢুকলাম। যাক, অর্ডার করা যাবে এখনো। আমি একটা ভেজ পিৎজা অর্ডার করলাম। যাই, এই ফাঁকে একটু ফ্রেশ হয়নি, খাবারটা এলেই খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব। আমি ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোতে না বেরোতেই ফোনটা বেজে উঠল। সেটা হাতে নিয়ে দেখলাম আননোন কল। হ্যালো। হ্যাঁ স্যার, আপনার অর্ডারটা নিয়ে আপনার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, এত তাড়াতাড়ি চলে এলেন? ওকে, আপনি গেট ঠেলে ভেতরে চলে আসুন, তারপর সিঁড়ি দিয়ে একটু দোতলা পর্যন্ত আসুন না প্লিজ। আমি অফিস থেকে সবে ফিরলাম তো, ভীষণ ক্লান্ত লাগছে, আর নিচে নামতে ইচ্ছে করছে না। একটু আসবেন প্লিজ। এভাবে বলবেন না স্যার, আপনি যেখানে বলবেন সেখানেই পৌঁছে দেওয়া আমার কাজ। আমি ওপরে আসছি। লোকটার কথা শেষ হতে না হতেই ফোনটা কেটে গেল। চাপ বাবা, চার্জ শেষ। ভাগ্যিস পেমেন্টটা অনলাইনেই করা ছিল, না হলে মুশকিলে পড়ে যেতাম। কাছে 1 টাকাও ক্যাশ নেই। দরজায় কলিং বেলটা বেজে উঠল। হ্যাঁ হ্যাঁ, খুলছি। দরজা খুলতেই দেখলাম কালো রেইনকোট পরা একটা আমারই বয়সী ছেলে আমার অর্ডারের বাক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিন স্যার। আমি তার হাত থেকে বক্সটা নিয়ে বললাম, অনেক ধন্যবাদ এত রাতে এত ভালো সার্ভিস দেওয়ার জন্য। আচ্ছা, এত তাড়াতাড়ি এলেন কি করে? 10 মিনিটও তো হয়নি আমি অর্ডার করেছি।
আমাদের কাজই তো স্যার সময়ের আগে দৌড়নো, তাই কোনো দিক না তাকিয়ে দৌড়ে চলেছি। আপনারটাই শেষ ডেলিভারি ছিল স্যার। আজকের মতো কাজ শেষ, আর কোনো ডেলিভারি নেই, এবার সোজা বাড়ি। আচ্ছা, এই বৃষ্টির ভেতরে যাবে? এসো না, একটু ভেতরে এসে বসে যাও। বৃষ্টি একটু কমলে না হয়ে চলে যেও। না না স্যার, ঠিক আছে, আমি চলে যেতে পারবো, অসুবিধা হবে না। আর আপনি রেটিংটা দিয়ে দেবেন স্যার, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আর সিঁড়িটা অন্ধকার, আলো দেবো? না না স্যার, অসুবিধা নেই, আমি ঠিক চলে যেতে পারবো, অন্ধকারে আমার অসুবিধা হয় না। আসছি স্যার। ছেলেটা চলে গেল। দরজায় দাঁড়িয়ে শুনতে পেলাম ছেলেটা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছে, আপনি মনে করে রেটিংটা দিয়ে দেবেন স্যার, কাইন্ডলি রেটিংটা। বেলা 10টা বাজতেই ঘুমটা ভেঙে গেল। রোজ ঠিক এই সময়টাতেই ঘুমটা ভাঙে আমার। দীর্ঘ বছরের পুরনো অভ্যেস, অনেক চেষ্টা করেও বদলাতে পারিনি। উঠে চলে গেলাম নিচের বারান্দায়। রোজ খবরের কাগজওয়ালা বারান্দার টেবিলে খবরের কাগজ রেখে যায়। সকালের রোদ্দুরে বারান্দায় বসে নিয়ম করে 30 মিনিট খবরের কাগজ পড়া আমার দ্বিতীয় অভ্যেস। সেই অভ্যাস মতোই বারান্দায় বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম। এমন সময় একটা খবরে আমার চোখ আটকে গেল। মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল রাত ঠিক 10টায় স্বরূপনগর কলোনিতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি ফুড হোম ডেলিভারি সংস্থার অর্ডার ডেলিভারি করতে বেরিয়েছিল সঞ্জয় নামে বছর 30-এর এক যুবক। গতকাল প্রচণ্ড বৃষ্টির মধ্যেও তাকে বেরোতে হয়েছিল ডেলিভারির ব্যাগটা নিয়ে, কারণ কোম্পানি রাত 12টা পর্যন্ত সার্ভিস চালু রেখেছে। 10 মিনিটে সে অর্ডার পৌঁছে দিতে হবে কাস্টমারের হাতে। তাই বৃষ্টির রাতেই ঊর্ধ্বশ্বাসে বাইক ছোটাতে থাকে সঞ্জয় নামের ওই ডেলিভারি বয়। যাবার পথে চাপাতলা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটা ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে সঞ্জয়ের। আর সেই ধাক্কাতেই তাৎক্ষণিক মৃত্যু সঞ্জয়ের। তখন সময়ে আনুমানিক রাত 10টা 10। লেখার পাশে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা দেখে আমার চিনতে কোনো রকম অসুবিধা হলো না। এই ছেলেটাই তো কাল রাতে আমার অর্ডার ডেলিভারি করে গেছে। কিন্তু একটা ব্যাপার মনে হতেই আমার বুকটা ধড়াস করে উঠল। ছেলেটা আমার কাছে এসেছিল তখন রাত 11টা, অথচ খবরের কাগজে লিখেছে সে নাকি রাত 10টার সময় অ্যাক্সিডেন্টটা করেছে। এটা কি করে হতে পারে? 10টার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেলে 11টার সময় সে আমার কাছে কি করে আসবে? যে ছেলেটার সাথে কাল রাতে আমার কথা হলো, সকালে তার মৃত্যু সংবাদ পেয়ে খারাপ লাগলো ভীষণ। মনটা ভারী হয়ে গেল হঠাৎ। খবরের কাগজ নিশ্চয়ই সময়টা ভুল ছেপেছে। সারাদিন আজ আর অফিসের কাজে তেমন একটা মন বসল না। রাত 10টার মধ্যেই বাড়ি চলে এলাম। বাবা মা আজও বাড়ি ফেরেনি। বাড়িতে আমি আজও একা। বাড়ি ফিরে রান্নাঘরে চাল ডাল দিয়ে বসিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ পরে জানি না, ঘুমের ভেতরে হঠাৎ দরজায় কলিং বেলটা বেজে উঠল। ঘুম ভেঙে আমি বিছানায় উঠে বসলাম। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা 17। বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। এত রাতে কে? ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। কে? আমার গলাটা কেমন যেন কেঁপে উঠল। বাইরে থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। স্যার, আপনার অর্ডার। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এই গলাটা আমার ভীষণ চেনা চেনা লাগলো। এ তো কাল রাতে আসা সেই ডেলিভারি ছেলেটার গলা। কিন্তু ও তো, দরজাটা আমি খুলতে চাইনি, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার হাত যেন নিজে থেকেই দরজাটার ছিটকিনির দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। দরজাটা খুলে যেতেই দেখলাম কালো রেইনকোট পরা সেই ডেলিভারি বয় দাঁড়িয়ে। কিন্তু আজ তার চেহারাটা অন্যরকম। মুখে ক্লান্তি, চোখের নিচে কালি, আর তার সারাটা শরীরে চপচপ করছে রক্ত। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি তুমি তো গতকাল। সে মৃদু হেসে বলল, হ্যাঁ স্যার, গতকালই আমার শেষ ডেলিভারি ছিল। আমার গলা শুকিয়ে গেল। তুমি মারা গেছো?
সে চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে বলল, আমরা তো স্যার বাঁচি আর মরিও ডেলিভারি দিয়েই। জানেন স্যার, ওই 10 মিনিট ওটাই আমাদের জীবনের সব থেকে বড় অভিশাপ। আমি স্তব্ধ হয়ে শুনছি। সে বলতে থাকলো, রেটিং কম হলে চাকরি চলে যায়, ডেলিভারি দিতে একটু লেট হলে কাস্টমারের ছোট বড় কথা শুনতে হয়, রেটিং পাওয়া যায় না। বৃষ্টি, ঝড়, খারাপ রাস্তা কিছুই দেখার সময় পাই না আমরা, কালও পাইনি। ভেবেছিলাম ওই ডেলিভারিটা দিয়ে বাড়ি ফিরবো, আমার মা আমার অপেক্ষায় ছিল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু এই 10 মিনিটের জন্য আমার আর বাড়ি ফেরা হলো না স্যার, আমার আর বাড়ি ফেরা হলো না। বাইরে আবার যেন বাজ পড়ল কোথাও। আমি ধীরে ধীরে বললাম, এর জন্য আমিও তো দায়ী। ওই বৃষ্টির ভেতরে অত রাতে আমার বোধহয় অর্ডারটা করা উচিত হয়নি। সে মাথা নেড়ে বলল, আপনার কোনো দোষ নেই স্যার, আমাদের সিস্টেমটাই তো এরকম। আপনারা 10 মিনিটে ডেলিভারি চান, তাই কোম্পানিও আমাদের দৌড় করায়, আর আমরা রাস্তার ওপর জীবনটা রেখে দিই। তার গলাটা ভারী হয়ে এলো। আমি শুধু একটা জিনিস চাই স্যার। কি? রেটিং নয়, মানুষ হিসেবে একটু ভাববেন স্যার। 10 মিনিটে না, 30 মিনিট হলেও সমস্যা নেই বলবেন স্যার। আমাদের একটু বাঁচতে দেবেন, আমাদেরও পরিবার আছে স্যার, আমাদের জন্যও বাড়িতে কেউ অপেক্ষা করে থাকে। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। নির্বাক হয়ে কেবল তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। এটাই আমার শেষ ডেলিভারি স্যার, চলি। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো, আর তারপর অন্ধকারের ভেতর কোথায় যেন মিলিয়ে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর মোবাইলটা হাতে নিলাম, অ্যাপে গিয়ে গত রাতের অর্ডারটা খুললাম। হি ওয়াজ মোর দ্যান এ ডেলিভারি বয়, হি ওয়াজ এ হিউম্যান বিং। সেদিনের পর থেকে আমি আর কোনোদিনও 10 মিনিটে ডেলিভারি চাইনি। আর যতবার কোনো ডেলিভারি বয় আসে, আমি শুধু খাবারটা নিই না, একটা কথাও বলি, সাবধানে আসবেন আর রাস্তায় সাবধানে বাইক চালাবেন, একদম তাড়াহুড়ো করবেন না। কখনো কখনো আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা বিজ্ঞান হয়তো তার ব্যাখ্যা দিতে পারে না। কখনো কখনো এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যেটা বৈজ্ঞানিকদের ধারণার সঙ্গেও মেলে না, কিন্তু তারপরেও সেই ঘটনাগুলো ঘটে যায় এবং যার কোনো উত্তর আমরা পাই না। তো সেই ঘটনাগুলো সত্যিই হয়, অলৌকিক হয়। তো শেষে একটাই কথা বলবো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো বিশ্বাস করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর খুব ভালো থাকুন, কারণ অলৌকিক হয়। ভৌতিক জগৎ কোনো কুসংস্কারকে প্রমোট করে না। এই ঘটনাগুলোকে গল্প আকারে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের ভিডিওগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, তবে ভূতের জগতে সত্যি সত্যি প্রবেশ করতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। কি বলেছিলাম তো,
তারা হয়, তারা আসে